আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি রেসিপি, আর এটি খুবই স্পেশাল একটি রেসিপি। এটি হচ্ছে আমাদের ঢাকার মধ্যে এই খাবারটা খাওয়া হয়, পুরাতন ঢাকার। জানি না এটি সবাই খায় কি না। তো দেখো, এটা হচ্ছে ডাল। আমি ডাল বেটে নিয়েছি। এটা হচ্ছে বেগুন দিয়ে, ডালের বড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এই ডালের বড়াটা বানানোর জন্য আমি একদম সিম্পল মশলা দিব। জাস্ট লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। আর এখানে আমি কোনো প্রকার পেঁয়াজ ইউজ করব না, কারণ এটা যেহেতু আমি তরকারিতে দিব, এজন্য আমি কোনো প্রকার পেঁয়াজ টেয়াজ কিচ্ছু ইউজ করব না। তো দেখো, এটা কিন্তু আমি ভালো করে বেটে নিয়েছি। এটা হচ্ছে ডালের বড়ার জন্য যেভাবে আমরা আধা ভাঙা করে নিই ডালের বড়ার ডালটা, কিন্তু এটা কিন্তু আমি একদম মিহি করে নিয়েছি। কারণ এটা মিহি করে না নিলে, এটা আস্ত থাকলে তরকারিটা খেতে একটু ভালো লাগবে না। তো আমি তেলটা বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে। তেলটা অনেকটাই গরম হয়ে গিয়েছে। তো গরম হওয়ার পর আমি আস্তে আস্তে ছেড়ে দিব বড়াগুলো। ছেড়ে আমি মিডিয়াম আঁচ দিয়ে এগুলা সবগুলোকে ভেজে নিব। তো আসলে এই রান্নাটা খুবই টেস্টি আর খুবই মজা। অনেক দিন পর রান্না করলাম আমি, প্রায় এই রান্না করা হয়। টেস্ট খুবই টেস্টি হয়। আর এটা শুধু ইলিশ মাছ না, তোমরা যদি চাও যে কোনো বড় মাছ, বিশেষ যেমন রুই মাছ, তবে শোল মাছ দিয়ে ভালো লাগবে না, তবে রুই মাছ দিয়েও ভালো লাগবে। আর আমরাও অবশ্য এটা ইলিশ মাছ দিয়েই খাই। তো আজকে বলে নেই যে তোমরা যারা নাকি আমার ভিডিওগুলো দেখছো, তাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্টস করবে। অনেকেই দেখি ভিউ হয়, দেখো, কিন্তু লাইক দাও না। আমি কিন্তু সবার ভিডিও দেখে দেখে লাইক দেই। আর এটা কিন্তু ইউটিউব থেকে একদম ফ্রি, ইচ্ছে হলেই তোমরা দিতে পারো। তো যাই হোক, আর যারা নাকি আমার চ্যানেলটি নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি এক এক করে সবগুলা ডালের বড়া দিয়ে দিচ্ছি। আর আমি এটা বেশি নাড়বো না, কারণ বেশি নাড়াচাড়া করতে গেলে এগুলো ভেঙে যেতে পারে। তাই আমি দিয়ে এক পিঠ সম্পূর্ণ হওয়ার পরেই আমি এটা উল্টিয়ে দিব। দেখতে দেখতে 5 রমজান চলে যাচ্ছে। আসলে আল্লাহর রহমতের মাস, নাজাতের মাস, বরকতের মাস। এটা আসলে মনে হচ্ছে যে খুব ছোট, দৌড় দিয়ে চলে যাচ্ছে। রমজান আসবে আসবে বলতে বলতে রমজান চলে আসলো। আবার ঈদ আসবে আসবে বলতে বলতে দেখা যাবে ঈদও চলে এসে আবার চলেও যাবে। তো আমরা সবাই রমজান মাসে চেষ্টা করব বেশি বেশি ইবাদত বন্দগি করার জন্য। হ্যাঁ, জীবনে চলার পথে তো ব্যস্ততা থাকবেই, কিন্তু সেই ব্যস্ততাটা একটু কমিয়ে দিয়ে রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করব, আল্লাহকে ডাকবো, নামাজ পড়বো, কোরআন পড়বো। আর এই যে আমরা রমজানে থেকে কিন্তু আমরা আমাদের অনেক কিছু শেখার আছে, এই শিক্ষাটা আমরা নিব। রমজান মাসে যেমন আমরা অনেক দান খয়রাত করি, অনেক মানুষকে খাওয়াই, সবার সাথে একটু বেশি ভালো ভালো ব্যবহার করি। আর এই যে না খেয়ে যে আমরা বুঝতে পারছি আসলে যারা না খেয়ে থাকে, যারা গরিব অনাহারে থাকে, তাদের কষ্টটা কেমন। তো ওদের কষ্ট এভাবে বুঝে আমরা সব সময় চেষ্টা করব যে সবাইকে সাহায্য সহযোগিতা করার জন্য, যার যার সামর্থ্য অনুযায়ী। তো দেখো, আমার ডালের বড়াটা কিন্তু এক পাশ একদম হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা উল্টিয়ে দিয়েছি। তো এই যে দেখো, আমার ডালের বড়াটা পুরোপুরি কমপ্লিট। তো তোমরা তো দেখলে আমি ডালের বড়াটা কিভাবে করে নিয়েছি। তো এখন আমি ডালের বড়াটা আস্তে আস্তে উঠিয়ে নিব। আর পুরোপুরি বেশি ভাজবো না, কারণ একদম বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। এটা কিন্তু তরকারিতে দেওয়ার পর অনেকটাই নরম হয়ে যাবে। আর এগুলো আমি একদম ছোট ছোট করে বানিয়েছি, কারণ তরকারিতে যখন দিব ওটার ঝোলটা এই বড়াটা খেয়ে দেখা যাবে একটু বড় বড় মোটা মোটা হয়ে যাবে। তো এখন আমি চলে যাচ্ছি আমার মেইন রান্নার প্রসেসে। এখানে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন এটাতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিব। আমি সবসময় তেলটা একটু কম ইউজ করার চেষ্টা করি, তবে আজকে একটু তেলটা বেশি দিয়েছি, কারণ আমি এখানে মাছটা কষিয়ে নিব। তো আমি তেলটা যখন একটু হালকা
গরম হয়েছে। আমি তেলটা অবশ্য বেশি গরম করি না, কারণ তেলটা বেশি গরম করে যদি আমি পেঁয়াজটা দিতে যাই তাহলে কিন্তু হাত পোড়ার সম্ভাবনা থাকে, তেলটা ছিটে আসতে পারে। এজন্য তেলটা আমি হালকা গরম করে তারপর পেঁয়াজ দিয়ে দিই, আর পেঁয়াজ দেওয়ার কিছুক্ষণ পরেই দিয়ে দিব আমি লবণ। তো লবণ দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার করে নিব। আর আমি আজকে ইলিশ মাছটা কষিয়ে নিব, কারণ ইলিশ মাছটা আমার আজকে আনা হয়নি, এটা আমার ফ্রিজে ছিল। আর ফ্রিজের মাছ কিন্তু একটু কষিয়ে নিলে ভালোই লাগে। আর বেশি কষাবো না, কারণ ইলিশ মাছ কিন্তু এমনিতেই খুব সফট হয়। তো দেখছো আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো আমি এখন এটাতে পানি দিয়ে দিচ্ছি, পানি দেওয়ার পরে আমি মশলা দিয়ে দিব। আর তোমরা যদি সরাসরি মশলাটা দিয়ে দিতে চাও তাও পারবে, তবে মশলাটা সরাসরি তেলে দিয়ে দিলে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়া। তো অনেকেই এখানে জিরা গুঁড়া খায়, যারা জিরা গুঁড়া খাও তারা জিরা গুঁড়াও ইউজ করতে পারো। তবে আমি কোনো মাছের তরকারিতে আমি জিরা গুঁড়াটা খাই না, আমার কাছে ভালো লাগে না। ধনে গুঁড়াও খেতাম না, তবে সিলেটে এসে শিখেছি, এখন ভালোই লাগে। আর ধনে গুঁড়াটা খাওয়া ভালোই। তো আমি মশলাগুলো সব কিছু দিয়ে এখন আমি মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মশলাটা কষানো অনেকটাই হয়ে গিয়েছে, দেখো উপর দিয়ে তেল চলে এসেছে। আর মশলা সুন্দর করে কষিয়ে নিলে যে কোনো তরকারি কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি মশলা অনেক কষাই, যার জন্য আমার আসলে রান্নায় খুব সময় লাগে, আর নাড়তেই থাকি। তো আমি ফিশগুলা দিয়ে দিচ্ছি, ইলিশ মাছ এগুলা। তোমরা সবাই জানো মাছের রাজা ইলিশ, আর আমার খুবই ফেভারিট। আমাকে প্রতিদিন দিলে প্রতিদিনই খাবো। আমার বিয়ের আগে আমাদের বাসায় আব্বু সব সময় ইলিশ মাছ মানে রাখতেনই, কারণ জানতেন যে আমি ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ খাই না। তবে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে সব ধরনের ফিশই খাই মোটামুটি। আসলে মানুষ বিয়ের পর অনেক চেঞ্জ হয়, তাদের রুচি অনেকটা চেঞ্জ হয়। আমারও সময়ের সাথে অনেক পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু এখনও মাঝে মাঝে মনে হয় আসলে আমি ছোটই রয়ে গিয়েছি। কারণ আমার ভাই বোনগুলা আমাকে এত আদর করে যে এখনও মনে হয় না যে না আমি মা হয়ে গিয়েছি বা আমি কারো বউ। আমার কাছে মনে হয় আমি এখনও অনেক ছোট, আর আমি এখনও ওদের সাথে অনেক সময় অনেক রাগ করি, গাল ফুলিয়ে থাকি। তো যাই হোক, আমি মাছগুলা কষিয়ে উঠিয়ে নিলাম, তোমরা তো দেখলে। এখন আমি ছেড়ে দিলাম বেগুনটা আমি কষিয়ে নিব। আমি কোনো কিন্তু পানি অ্যাড করিনি, কারণ এই সবজি থেকেই পানি উঠবে। এটা খুব ভালো করে কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি কোনো আলু ইউজ করিনি। এখানে আমি যেহেতু ডালের বড়া দিচ্ছি, তো এখানে এর জন্য আমি আলু ইউজ করব না। তো বেগুনটা আমি ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। তো দেখো আমার বেগুনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা কোনো পানি দেইনি, এটা সবজির পানি দিয়েই অনেকটা হয়ে গিয়েছে। তো এখন আমি আস্তে আস্তে এটার মধ্যে সব ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার আগে আমি এখন ঝোল দেওয়ার জন্য যতটুকু ঝোল রাখবো, কারণ মাছটা ডালের বড়াটা ডুবো না থাকলে কিন্তু এটা স্বাদ লাগবে না। এখন আমি ডালের বড়া দিয়ে দিব, একটু ঝোল দিয়েছি যেহেতু, এই এখন ডালের বড়া দিয়ে দিচ্ছি, এক এক করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব। আর ঝোলটা এখন আস্তে আস্তে আমি বাড়িয়ে দিব, কারণ যেন মাছটা আর ডালের বড়াগুলো যেন ঝোলের নিচে থাকে। আর এগুলো দিয়ে আমি বেশিক্ষণ না, 2 মিনিট জাস্ট হাই চুলার হাই দিয়ে আমি ভালো করে এটাকে বলক আনিয়ে নিব একবার।
আর ডালের বড়া হতে কিন্তু একদম সময় লাগে না। এটা যদি আমি এখন বেশি করে বয়েল করি, বেশিক্ষণ চুলায় রেখে দিই, তাহলে কিন্তু ডালের বড়াগুলো একদম নরম হয়ে ভেঙে ভেঙে যাবে। এজন্য আমি ডালের বড়াটা দেওয়ার সাথে সাথে আমি ফিশটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি যতটুকু ঝোল রাখার ঠিক ততটুকু আমি ঝোল দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি 2 মিনিট চুলার উপরে আর রেখে দিব। এটা কিন্তু খুবই টেস্টি, এটা কিন্তু অনেক মজার একটা রান্না। তোমরা এটা অবশ্যই অবশ্যই বাসায় খেয়ে দেখবে, খেলে বুঝবে আর আমাকে জানাবে যে খাওয়ার পর কেমন লাগলো। আর যারা একটু অলস, তোমাদের রান্না করতে ইচ্ছে করে না, ওরা চলে আসো আমার এখানে, একদিন তোমাদের সবাইকে রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ। তো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দেখেছো। এখন আমি কিন্তু একদম চুলার হিটটা একদম হাই ফ্লেম দিয়ে দিয়েছি, যেন এটা তাড়াতাড়ি বয়েল হয়। দেখো এই যে মাছের উপরে ঝোল চলে এসেছে। এইভাবে করে খেলে কিন্তু এটা আরও বেশি মজা। তো এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। ইলিশ মাছের কিন্তু আলাদা একটা অন্যরকম একটা স্মেল থাকে, তো ইলিশ মাছের তরকারিতে হালকা ধনেপাতা দিলেও চলে। তো এই যে দেখো, এই ডালের বড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে ওপরে উঠে গিয়েছে, অনেকটাই ফুলে একটু বড় হয়ে গিয়েছে। তো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এই যে দেখো, পুরোপুরি কমপ্লিট। তো তোমরা বাসায় এটা ট্রাই করো, আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো। রমজানের 5টি রোজা চলে গেল, আর বেশি নেই, বাকিগুলোও দেখতে দেখতে চলে যাবে। সবাই বেশি বেশি ইবাদত বন্দেগি করবে। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, কারো মনে যদি অজান্তে কষ্ট দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। ফুলগুলা আসলে আর গাছটা আমার খুবই ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।